আসসালামু আলাইকুম। তাহলে আমরা আজকে শুরু করছি হলো দানাদার থেকে, তাই না? দানাদার শ্বেতকণিকা, যেটা দানাদার কেন? এদের সাইটোপ্লাজমে দানা দানা উপাদান থেকে পাওয়া যায়, এই জন্য এদেরকে বলা হয় দানাদার। তো দানাদার উপাদানগুলো আসলে জীবাণু ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের এনজাইম এবং রাসায়নিক উপাদান দিয়ে গঠিত এই দানাদার উপাদানগুলো আসলে, হ্যাঁ। এই দানাদার উপাদানগুলো জীবাণু ধ্বংস করার হাতিয়ার, এগুলো হলো দানাদার উপাদান, ঠিক আছে? তাহলে এই দানাদার উপাদানগুলোর মধ্যে কারা কারা আছে মনে রাখতে হবে তিনটা বিষয় এখানে। আগেরটা মলি মনে রাখছি, আর এখানে দেখো নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। নিউট্রন বেশি পণ্ডিত, এটা মনে রাখতে পারো। নিউটনই বেশি পণ্ডিত, নিউটন হচ্ছে নিউট্রোফিল, নিউটনই মানে রসায় আছে, ইউসিনোফিল আর বেশি মানে বেসোফিল। নিউটনই বেশি পণ্ডিত। যদিও আরো অনেকভাবে মনে রাখতে পারো তোমরা, আমি এটা আমার মানে মাথায় আসছিল তাই আর কি, এটাই মানে সন্দেহ হিসেবে নিউটনই এই যে রসায় নিউট্রোফিল বেশি পণ্ডিত, বেশিতে বেসোফিল, পণ্ডিত হলো জিরো, নিউটনই বেশি পণ্ডিত, এটা ধরে যাও, নিউটনই বেশি পণ্ডিত। তাহলে এই তিনটা মনে থাকবে। তাহলে দানাদার কেন? এদের সাইটোপ্লাজমে দানাদার উপাদান থাকে, আর এই দানাদার উপাদান হলো জীবাণু ধ্বংস করার বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান, এনজাইম, এইগুলা হলো দানাদার উপাদান হিসেবে থাকে, ঠিক আছে? স্যার, মানব দেহের সবথেকে বড় লসিকা গ্রন্থি বললেও কি যকৃতি হবে? লসিকা গ্রন্থি যকৃৎ। ও লসিকা তো না, লসিকা তো আলাদাই গ্রন্থি। লসিকা নালী আছে যকৃত মধ্যে, কিন্তু গ্রন্থি নাই। তাহলে স্যার লসিকা গ্রন্থি বললে কি হবে? টনসিল হবে। টনসিল এটা আলাদাই তো গ্রন্থি না স্যার? হ্যাঁ, ওটা আলাদা। আচ্ছা, তাহলে দেখো দানাদার বা গ্রানিউল, আমরা তো আগে জেনেছি গ্রানিউল মানে হলো দানা, তাই না? সেখান থেকে গ্রানিউল সাইট মানে কোষ। তাহলে এটা নিউট্রোফিল নামকরণ কেন হয়েছে? যে একজন বিজ্ঞানী আর কি, যার নাম হলো লিশমান, তিনি হচ্ছে কিছু কেমিক্যাল দিয়ে কিছু রং তৈরি করেন, আর এই রংগুলা তিনি হচ্ছে যে এই রক্ত পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করেন। যে রক্ত পরীক্ষা বলতে শ্বেতকণিকাগুলা কোনটা কোন শ্বেতকণিকা, এই রঙের মধ্যে একটা হলো অ্যাসিডীয় রং আর একটা হলো ক্ষারীয় রং। একটা হলো ইউসিন রং আর একটা হলো, এটা হলো অম্লীয়, আর একটা রং হচ্ছে যে আরেকটা কি রং, ও মিথাইল ব্লু আর ইউসিন। দেখো দুইটা রং আবিষ্কার করেন কে? লিশম্যান নামে একজন বিজ্ঞানী। লিশম্যান, এটা মনে হয় তোমাদের বই আছে কিনা? আছে মনে হয়, নাম আছে শুধু। লিশমান রঞ্জককে নানাভাবে রঞ্জিত হয়। লিশম্যান এই একজন বিজ্ঞানী আর কি, হ্যাঁ। তো এই বিজ্ঞানী তিনি যেটা করেন সেটা হলো দুই ধরনের রং তৈরি করেন। একটা হলো মিথাইল ব্লু মানে নীল কালার আর কি, নীল কালারের একটা, এটা কিন্তু ক্ষারীয় উপাদান দিয়ে গঠিত, সেটা হলো ক্ষারীয় ধরনের। আরেকটা রং আবিষ্কার করেন, সেটা হলো অম্লীয়, এটাকে বলা হচ্ছে ইউসিন রং। এই দুই ধরনের রং আবিষ্কার করেন। এই রং এটা কিন্তু আবার অম্লীয়, এটা হলো অম্লীয় ধরনের। যদি জানতে চাও এগুলো কি দিয়ে গঠিত, তাহলে এটা যদিও হাই লেভেল আছে, তোমাদের দরকার নেই, এমনি শুনে রাখো। ইউসিন হচ্ছে রাইবোনিউক্লিয়াস, ডিঅক্সিরাইবোনিউক্লিয়াস, এই সমস্ত রাসায়নিক উপাদান দিয়ে গঠিত। এর সাথে কিছু অ্যাসিড প্রোটিন থাকে, লাইপেজ থাকে, প্লাজমিনোজেন থাকে, বিভিন্ন উপাদান দিয়ে এই রংটা তিনি তৈরি করেন। তো এই রংগুলা কাজটা কি? এই রংগুলোর কাজ হচ্ছে শ্বেতকণিকা। এরা তো আসলে দেখতে বর্ণহীন, তাই না? তাহলে বুঝবো কিভাবে কোনটা কোন? 5 ধরনের শ্বেতকণিকা আছে, তাহলে বুঝবো কি করে কোনটা কোন শ্বেতকণিকা? তো তিনি যে রং আবিষ্কার করলেন, এই রঙের মধ্যে চুপকালেন, হ্যাঁ, শ্বেতকণিকাগুলোকে। তো এক এক রকম কালার হচ্ছে, কেউ দেখা যাচ্ছে লাল হচ্ছে, কেউ নীল হচ্ছে, আবার কেউ কোনো কালারই হচ্ছে না, মানে কি নিউট্রাল, নিরপেক্ষ, বর্ণহীন। তো এইভাবে তিনি আর কি এই রং দিয়ে শ্বেতকণিকা কোন শ্বেতকণিকা এইটা তিনি বের করেছেন। এই জন্য তার নাম হলো লিশমান রঞ্জক বা লিশমান কালার। কিন্তু আসলে তিনি লিশমান হলো একজন বিজ্ঞানী, ওই বিজ্ঞানীর নাম অনুযায়ী এটা হয়েছে।
এই রংটা আর কি আমরা বলি আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো নিউট্রোফিল নামকরণ কেন হলো? নিউট্রো মানে নিউট্রাল, হ্যাঁ নিরপেক্ষ, বর্ণ নিরপেক্ষ। অর্থাৎ হলো এই লিশমান রঞ্জক দিয়ে যখন তিনি এই নিউট্রোফিলকে কালার করেন, তখন দেখে যে এটা কোনো কালার হচ্ছে না। ওই রঙের মধ্যে ডুবানোর পরেও এর কোনো কালারই হয় না। তার মানে এটা নিউট্রাল, নিরপেক্ষ। একবার ক্ষারীয় রং দিলেন, তখনও দেখলেন যে নিউট্রাল, আবার অম্লীয় রং দিলেন, তখনও দেখলেন যে নিউট্রাল। তাহলে কি বর্ণ নিরপেক্ষ, কোনো নিরপেক্ষ, কারোর প্রতি কোনো ইয়ে নাই, তাই না? এই জন্য এর নাম হচ্ছে নিউট্রোফিল। ফিল মানে ফিলিক বা আকর্ষণ, মানে নিরপেক্ষ, আকর্ষণটা কেমন? নিরপেক্ষ, এই জন্য এরকম নাম হচ্ছে। এখানে এমসিকিউ আছে, তবে গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে যে এদের নিউক্লিয়াস কত খণ্ডক বিশিষ্ট। নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ডক বিশিষ্ট। মেডিকেল অ্যাডমিশনে এটা আসছে আর কি বেশ কয়েকবার। তবে তারপর আমরা আশপাশে কিছু করবো, যেমন রক্তের 40 থেকে 60%ই হলো নিউট্রোফিল। এদের বর্ণ নিরপেক্ষ, আর হচ্ছে এগুলোর ব্যাস 12 থেকে 15, আর আয়ুষ্কাল 2 থেকে 5 দিন। এগুলো আমরা পড়ব। এখানে একটা শব্দ আছে লাস্টের দিকে, এটা মনে রাখবা, যে ডায়াপেডেসিস। তার আগে একটু আগে দিকে পড়ি, দেখো, তাহলে এটা বুঝতে একটু সুবিধা হবে। যে এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া চালায়। ফ্যাগো মানে তো খাওয়া, তাই না? এর আগে বলেছি ফ্যাগো মানে খাওয়া, ফ্যাগোসাইটোসিস। তাহলে সিস বা ওসিস মানে হলো প্রক্রিয়া, সাইটো মানে কোষ, তার মানে যে কোষটা খাওয়া দাওয়ার সাথে জড়িত, খাওয়া দাওয়ার কাজ করে থাকে, সেটা হলো ফ্যাগোসাইটোসিস। তো এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ভক্ষণ করে রোগ আক্রমণ প্রতিহত করে। নিউট্রোফিল অ্যামিবার চলনে সক্ষম, সংকুচিত হয়ে কৌশিক জালিকার প্রাচীরে কণিকার চেয়ে ছোট ছিদ্র ভেদ করে টিস্যুতে ও সংক্রমণ স্থলে উপস্থিত হতে পারে। এই প্রক্রিয়াকে ডায়াবেটিস বলে। অর্থাৎ হলো আমাদের রক্তজালকের মধ্যে তো রক্ত থাকে, তাই না? রক্তজালকের মধ্যে রক্ত আছে, এখন এর ভিতরে আছে রক্ত, এইখানে ধরো কোষ আছে, কোষে মনে করো কোনো আক্রান্ত হয়েছে জীবাণু দ্বারা, টিস্যুতে, এখানে টিস্যু আছে, টিস্যুতে জীবাণু অ্যাটাক করেছে, তখন এই নিউট্রোফিল কি করবে? সংকুচিত হবে, চিকন মানে লম্বা হবে, হয়ে এটা ভেদ করে, এটা ছিদ্র করে এসে এই জীবাণুকে খাওয়া শুরু করে দেবে। তাহলে এরা হচ্ছে রক্ত জালক ভেদ করে বাইরে বের হচ্ছে। তো এই যে ডায়া মানে হচ্ছে থ্রো মানে কোথাও থেকে বাইরে বের হওয়া। তাহলে আমরা সরল বাংলা লিখবো, রক্তনালী থেকে বের হওয়াকে বলা হয় ডায়া মানে কি? রক্তনালী থেকে বের হওয়া। আর পোডোস মানে পাপ, পোডোস মানে পাপ। তাহলে ডায়া মানে হচ্ছে রক্তনালী থেকে বের হওয়া, রক্তনালী থেকে বের হওয়া, রক্তনালী থেকে বের হওয়া। আর পোডোস মানে হচ্ছে পা, তার মানে কি? পা বের করা, তাই না? যে অর্থ হলো প্রথমে এরকম অল্প একটু অংশ, গোটাটার একটু অংশ একটুখানি বের হয়, পরে গোটাটা বের হয়ে যায়, এরকম পায়ের মতো বাইরে বের হয়ে যায়, তো তাই এর নাম ডায়াপেডোসিস। মানে অর্থাৎ রক্তজালকের প্রাচীর একটু ছিদ্র করে প্রথমে একটু পায়ের মতো একটু বের করে গোটাটা বের হয়ে চলে আসে, তো এই জন্য এর নাম ডায়াপেডোসিস। ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি আসে ডায়াপেডোসিস কাকে বলে, তাহলে এটুকু যদি লেখো, জীবাণুকে ধ্বংস করার জন্য রক্তজালক ভেদ করে, রক্তজালকের প্রাচীর ছিদ্র করে বাইরে বের হয়ে আসার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় ডায়াপেডোসিস। তাহলে নিউট্রোফিল, যেহেতু নিউট্রোফিল, তাহলে নিউট্রোফিলের কথা বলবো যে যখন জীবাণু ধ্বংস করার জন্য বা জীবাণুকে খাওয়ার জন্য বা ভক্ষণ করার জন্য রক্তজালকের প্রাচীর ছিদ্র করে নিউট্রোফিল বাইরে বের হয়ে আসে, তখন এটাকে বলা হয় ডায়াপেডোসিস। তাহলে বাংলা তো জানলাম, এটাই হলো ডায়াপেডোসিস। এরপরে দেখো ইউসিনোফিল। তাহলে এরা কিন্তু আবার লাল রঞ্জক ধারণ করে। নরমালি কি আমরা জানি এরা বর্ণহীন না, কিন্তু যদি তুমি ইউসিন কালার দাও, অর্থাৎ অম্লীয় কালার, ইউসিন হলো অম্লীয়, অ্যাসিডিক, এই কালার যদি দাও তাহলে এরা লাল বর্ণ ধারণ করবে। তাহলে এটা একটু মনে রাখবা, ইলা নামে কোনো মেয়ের নাম মনে রাখবা, ইলা অবশ্য আমার প্রাক্তন একটা স্টুডেন্টের নাম ছিল ইলা, হ্যাঁ ইলা। তো তাহলে ইলার নাম মনে রাখলে মনে থাকবে। ইউসিনোফিল লাতে কি? লাল, তাই না?
তাহলে অর্থাৎ হলো যদি ইসোনোফিলকে তুমি ইউসিন কালার দাও তাহলে সে লাল বর্ণ ধারণ করবে। ইউসিন রঞ্জনে দিলে, অম্লীয় রঞ্জনে দিলে লাল বর্ণ ধারণ করবে। তাহলে এগুলা মনে রাখবো। আচ্ছা, তাহলে এখানে এমসিকিউ গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে দানাগুলো ইউসিন রঞ্জনকে লাল বর্ণ ধারণ করে। তারপরে গুরুত্বপূর্ণ হলো নিউক্লিয়াস সাধারণত দুই খণ্ড শুধু, এটাও কিন্তু আসছে আর কি। তবে এই নিউক্লিয়াসটা বেশি আসছে, এটা একবার সম্ভবত আসছে, আর নিউক্লিয়াস বেশ কয়েকবার আসছে। তাহলে এরা হলো 2 খণ্ড বিশিষ্ট। এদের ব্যাস আসেনি, কিন্তু উপরে রাখতে হবে, আশপাশ থেকে অনেক সময় কোশ্চেন হয়। এই জন্য এদের ব্যাস 12 থেকে 17 মাইক্রোমিটার, আবিষ্কার হলো 8 থেকে 12, আর হচ্ছে উপরের পার্সেন্টেজটা 2 থেকে 4%। আচ্ছা, ইওসিনোফিল কি কি করে? তো বলছে যে ইওসিনোফিল হলো এগুলো দেহের অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ অ্যালার্জি যদি বেড়ে যায়, হ্যাঁ, যেমন ধরো আমাদের হচ্ছে যে বেসোইল যেটা আছে, সে কিন্তু অ্যালার্জিক উপাদান হিস্টামিন ক্ষরণ করে। এটা জীবাণু ধ্বংস করার জন্য, হিস্টামিন ক্ষরণ করে। কিছু কিছু শ্বেতকণিকা আছে যারা হচ্ছে নিজে ফ্যাগোসাইটোসিস করে না করে সে বসে থাকে খালি মিসাইল ছুড়ে, বিভিন্ন রাসায়নিক উপাদান ছুড়ে। যেমন আমরা পায়োজেনের কথা শুনছি না, তো সেরকম আর কি এরকম থাকে। তো এখন বেশি যদি রাসায়নিক উপাদান ছুড়ে, যেমন হিস্টামিন নামকরণটা কেন হয়েছে? হ্যাঁ, হিস্টামিন নামকরণ হয়েছে না, এটা অবশ্যই না। হিস্টো মানে টিস্যু, হিস্টো মানে কি টিস্যু, হ্যাঁ। আর হিস্টামিন অ্যামিন, তার মানে হলো এটা আবিষ্কার হয়েছিল একটা টিস্যুতে। প্রথমে টিস্যুর মধ্যে পাওয়া গেছিল, তো যেহেতু টিস্যুর মধ্যে পাওয়া গেছে, পরে দেখছে এটা একটা অ্যামিন জাতীয় উপাদান। এটা একটা কি অ্যামিন জাতীয় একটা উপাদান, কিন্তু এটা জীবাণুকে ধ্বংস করতে ভূমিকা রাখে। তো এটা যদি বেশি হয়ে যায়, তাহলে ইওসিনোফিল তখন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে পারে, মানে তাকে কমানোর ব্যবস্থা করে। যে ধরো জীবাণু তো ধ্বংস হয়েছে, কিন্তু তাও রক্তে ঘুরে বেড়াচ্ছে, তাই না? তার জীবাণু তো মরে গেছে, কিন্তু ও তো আছেই। তখন ওটাকে কমায় দেওয়ার কাজ করে, ওটাকে নষ্ট করে ফেলার কাজ করে। কমায় দেওয়া মানে কি? নষ্ট করে ফেলার কাজ করে, হ্যাঁ। তা ওই জন্য বলছে এগুলো দিয়ে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। অ্যালার্জি, পরজীবী সংক্রমণ, প্লীহা ও স্নায়ুতন্ত্রের রোগের কারণে রক্তে ইওসিনোফিলের সংখ্যা বেড়ে যায়। পরীক্ষা করা হয় না, ডাক্তাররা হলো পরীক্ষা করে, তাই না? যে সিবিসি টেস্ট বলে, এরকম রক্তের একটা পরীক্ষা। তো রক্তের পরীক্ষা ডাক্তাররা তার কোনো সমস্যা থেকে না, ডাক্তারের কাছে যায় বলছে আমার শারীরিক খুব দুর্বলতা, জ্বর ভাব এরকম লাগছে, হ্যাঁ, কয়েকদিন থেকে। তখন ডাক্তার রক্ত পরীক্ষা করতে বলে। রক্ত পরীক্ষা করলে কি হয়? যদি দেখে ইওসিনোফিল বেড়ে গেছে, হ্যাঁ, তাহলে বা মনোসাইট বেড়ে গেছে, কোনো একটা শ্বেতকণিকা যদি বেড়ে যায়, তাহলে ডাক্তার বুঝে যে কোনো জীবাণু ঢুকছে, নাহলে এরা পারবে না। ওই বাড়া দেখে ডাক্তার কনফার্ম হয় তার শরীরে কোনো জীবাণু ঢুকছে, তখন তোমার অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়। বুঝতে পারছো? আন্দাজে দিতে পারছো না, তারা পরীক্ষা করে তারপরে, বুঝতে পারছো? পরীক্ষা করলে তুমি নিজেই রিপোর্ট তুমি নিজেই বুঝতে পারবা। কারণ কি, আজকাল রিপোর্টে দেখা যায় স্বাভাবিক লেভেল একটা থাকে আর অস্বাভাবিক একটা থাকে না, একটা। হ্যাঁ, ওটা দেখলে বোঝা যায় যে তুমি নিজে বলতে পারবা যে কি আর কি, হ্যাঁ, বুঝতে পারছো? যে তুমি নিজেই রক্ত পরীক্ষা, প্রায় যে কোনো রক্ত পরীক্ষায় তুমি দেখবে যে একটা স্বাভাবিক হরমোনাল টেস্ট করো, হরমোনের একটা স্বাভাবিক একটা অ্যাবনরমাল থাকে, ওটা দেখে তুমি বুঝবা যে আপনার সমস্যা আছে, গন্ডগোল আছে। হ্যাঁ, এখন দেয়া থাকে, ওটা দেখে তুমি সহজেই বুঝবা। আবার এটা দেয়া থাকে তো ডাক্তারদেরও সুবিধা, ডাক্তার তো ভুলেও যেতে পারে, তাই না? স্বাভাবিক লেভেল মতো ওরা থাকা ডাক্তারদের মনে করে দেয়, ঠিক না, যে এটার দিকে এটা বেশি, তাই এটা খারাপ, ঠিক না? এই আর কি। তো তাহলে এই সমস্ত উপাদান বেড়ে গেলে, ইওসিনোফিল বেড়ে গেলেও সেটা হলো তার অসুখ হয়েছে, এটা ধরা হয়। আচ্ছা, এরপরে বেসোফিলে মনে রাখবা, এই বেস মানে ক্ষার, হ্যাঁ, তার মানে একটা মিথাইল গ্রুপ। মিথাইল যে ক্ষার রং, যেটা নীল বর্ণের, হ্যাঁ, নীল বর্ণের যেটা আরেকটা তৈরি করছে না, ওই যে লিসপান, তো ওইটার মধ্যে বেসোফিলকে দিলে ওটা দেখা যায় সে ফিল মানে আকর্ষণ, মানে ক্ষারীয় দ্রবণে সে আকৃষ্ট হয়। তাহলে এটা দেখা যায় সে এগুলা হলো ক্ষারাসক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে। তাহলে এরা হলো নীল বর্ণ ধারণ করে এরা। তাহলে এটা মনে রাখবো, বেনি মনে রাখতে পারো, বেনি, বেতে বেসোফিল, নিতে নীল, এভাবে মনে রাখতে পারো।
এখানে দেখো যে এখানে আছে হলো শ্বেতকণিকার কম অংশ অর্থাৎ 0.5 থেকে 1% বেসিফিল ধরনের হয়। তারপরে হলো এরা ক্ষারশক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে। নরমালি তো আসলে এরা বর্ণহীন কিন্তু নীল বর্ণ হয়ে গেল, তাই না? এই তারপরে এদের নিউক্লিয়াস 2 খণ্ড বিশিষ্ট বৃত্তাকার। এটাও কিন্তু বেশ কয়েকবার মেডিকেলের পেছনে আসছে, 2 নিউক্লিয়াস যুক্ত এবং বৃত্তাকার। এটা কিন্তু বেশ কয়েকবার মেডিকেলের পেছনে আসছে। এদের ব্যাস এটা আসেনি কিন্তু পড়তে হবে, আশপাশে তো আশপাশের জিনিসগুলো দিয়ে দেয়। এগুলোর ব্যাস 12 থেকে 15 মাইক্রোমিটার, আয়ুষ্কাল 12 থেকে 15 দিন। এ দেখো বেসোভিল কি করে, হিস্টামিন ক্ষরণ করে। বেসোভিল হলো হিস্টামিন ক্ষরণ করে। হিস্টামিন তো আগে বললাম, তাই না? এক ধরনের অ্যামিন, কিন্তু পাওয়া গেছিল কোথায়? টিস্যুতে, তাই না হয়েছে হিস্টামিন। তারপরে হলো হিস্টামিন ক্ষরণ করে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হেপারিন নিঃসরণ করে। তাহলে বেসিক্যালি দুইটা জিনিস কিন্তু করে, তাই না? একটা হলো হেপারিন করে আর একটা হলো হিস্টামিন করে, তাই না? তাহলে দুইটাতেই কিন্তু আছে, হিস্টামিন, হেপারিন। হ্যাঁ বলছি, হেপারিনের সরল বাংলা অর্থ কিন্তু রক্ত পাতলা কারক। হেপারিনের সরল বাংলা অর্থ রক্ত পাতলা কারক। হ্যাঁ, রক্ত জমাট বাঁধে না তো, ওটাই হলো পাতলা রাখে, সবসময় পাতলা রাখে, সবসময় পাতলা রাখে। তো এই জন্য এর বাংলা অর্থ হলো রক্ত পাতলা কারক। তবে এটা ইন আছে শেষে একটা, মানে এটা একটা প্রোটিন জাতীয় উপাদান, এটা একটা প্রোটিন জাতীয় উপাদান, রক্ত পাতলা কারক। তাহলে এরা রক্তকে জমাট বাঁধতে দেয় না। তাহলে এটা হলো বেসিভিলের কাজ, ঠিক আছে? আচ্ছা, শ্বেতকণিকার কাজের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে কিন্তু এই যে বেসিভিল হেপারিন ক্ষরণ করে, আর হচ্ছে যে তারপরে দানাদার লিউকোসাইট হিস্টামিন সৃষ্টি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে। নিউট্রোফিলের মধ্যে যে দানা আছে ওই দানার মধ্যে কিন্তু জীবাণু ধ্বংসকারী উপাদান থাকে। তারপরে হলো ইসোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ধ্বংস করে এবং অ্যালার্জিতে সাড়া দেয়। এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ করতে হবে ভালো করে। হ্যাঁ, ও গতদিনের একটা কোশ্চেন করছিল, এটা দেখছি আমি, ওই যে অনুচক্রিকা ভাব প্লেটলেট। প্লেটলেট নামকরণটা আসছে কিভাবে আসলে? হ্যাঁ, প্লেটলেট নামকরণটা আসছে হলো যে দেখতে প্লেটের মতো। হ্যাঁ, প্লেট মানে থালা। আচ্ছা, লেট কেন নাম হয়েছে? যেমন আমরা বলি না লিপলেট, লিপলেট বলি না, লিপলেট মানে কি? ছোট পোস্টার, তাই না? তাহলে প্লেটলেট মানে ছোট থালা, একটু চ্যাপ্টা হয়, এটা দেখতে একটু চ্যাপ্টা হয়, তো তাই আমি একটু ভাবলাম এটা যেমন থালা, হ্যাঁ ঠিকই ভেবেছিলাম। তাহলে এরা হচ্ছে ছোট থালার মতো, এটা দেখতে। নামকরণটা অবশ্য করছেন জেমস রাইট নামে একজন বিজ্ঞানী। জেমস রাইট নামে একজন বিজ্ঞানী, হ্যাঁ রাইট, জেমস রাইট নামে একজন বিজ্ঞানী এই প্লেটলেট নামকরণ করেন। আচ্ছা, এখানে কিছু বোঝার আছে, যেমন দেখা বলছে দেহের লাল অস্থিমজ্জায় তো এগুলো তৈরি, দেহের লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট। তাহলে দেখো মেগা মানে তো বড়, তাই না? তাহলে মেগা ক্যারিওসাইট, ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস, বড় নিউক্লিয়াস, হ্যাঁ মানে নিউক্লিয়াস। তাহলে এরা প্রথম যখন অস্থিমজ্জার মধ্যে তৈরি হওয়ার আগে তখন দেখা যায় যে নিউক্লিয়াসটা বিশাল বড়, এরকম বিশাল বড়, এটা বড় নিউক্লিয়াস। হ্যাঁ, আর এর বাইরে অল্প একটু সাইটোপ্লাজম যুক্ত এরকম অবস্থা, এখানে অল্প অল্প সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াস বিশাল বড়, এরকম কোষকে আমরা বলবো মেগা ক্যারিওসাইট, মানে বড় নিউক্লিয়াসধারী কোষ। সেই বড় নিউক্লিয়াসধারী কোষ এরা অনুচক্রিকা হয়ে যায় কিভাবে? এরা যখন এরা তো বিশাল বড়, তখন অস্থিমজ্জা থেকে যখন বের হতে যায় ওই সময় তারা ভেঙে যায়, ওই সময় তারা ভেঙে যায়। বড় কিছু তো তাই হবে, তাই না? বড় কিছু তো ভেঙে যায়, ভেঙে কয়েক টুকরা হয়ে যায়। এই জন্য এরা অনিয়ত আকার, মানে কোনো নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই। কিন্তু যখন হচ্ছে সে ভেঙে পড়ে তখন নিউক্লিয়াসটা সব নষ্ট হয়ে যায়। তখন দেখা যায় এরা বাধ্য হয়ে কি করবে, নিউক্লিয়াস তো পায়নি, তখন হলো ওরা হচ্ছে যা পাইছে সেটা কি সাইটোপ্লাজম পাইছে, সাইটোপ্লাজম গুলো ভিতরে নিয়ে এরকম ছোট ছোট গঠন হয়। হ্যাঁ, ছোট ছোট এক এক রকমের গঠন হয়। এই জিনিসগুলোকে বলা হয় অনুচক্রিকা, ঠিক আছে? তাহলে এরা হলো মেগা ক্যারিওসাইটের ভাঙা অংশ, মেগা ক্যারিওসাইটের
ভাঙা অংশ, মানে ভেঙে যাওয়ার পরে কিন্তু সাইটোপ্লাজম যে পায় কিন্তু নিউক্লিয়াস পায় না, আর ওই সাইটোপ্লাজমের বাইরে একটা আবার নতুন আবরণ তৈরি করে থেকে যায়, কিন্তু হলো নিউক্লিয়াস বিহীন হয়ে যায়, নিউক্লিয়াস থাকে না। শ্বেতকণিকার শুধু নিউক্লিয়াস থাকে, এটা তো জানোই তাই না? লোহিত কণিকারও নিউক্লিয়াস নাই, অণুচক্রিকারও নিউক্লিয়াস নাই। তাহলে এইভাবে তারা আলাদা হয়। তো বলছে মেগালোবিউলে বড় কোষ উৎপন্ন হয়ে রক্তরসে ভাসমান, এরা হলো 1 থেকে 4 মাইক্রোমিটার ব্যাস সম্পূর্ণ অনিয়তকার, ওই জন্য অনিয়তকার, যেহেতু হলো ভেঙে চুরে গেছে তো তাই। এই যে এখানে বলছে দেখো, এটা এটা এমসিকিউর জন্য 1 থেকে 4 মাইক্রোমিটার ব্যাস সম্পূর্ণ। তারপরে মনে রাখতে হবে এরা নিউক্লিয়াস বিহীন কোষ ভগ্নাংশকে অনুসরণ, ভগ্নাংশ মানে কি ভেঙে গেছে কোষ, ভেঙে খণ্ড খণ্ড টুকরা টুকরা হয়ে গেছে, ওই জন্য বলছে কোষ ভগ্নাংশকে অণুচক্রিকা বা প্লাটিলেট বলে। প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় 1,50,000 থেকে 4 লক্ষ অণুচক্রিকা থাকতে পারে। প্লাটিলেট বেড়ে গেলেও ঝামেলা, হ্যাঁ, প্লাটিলেট যদি বেড়ে যায় তাহলেও ঝামেলা, বেড়ে গেলে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বেড়ে যায়, আবার কমে গেলেও সমস্যা। হ্যাঁ যখন রক্ত ক্ষরিত হয়, হ্যাঁ যেটা ওই যে লিউকেমিয়া একটা হয়, ব্লাড ক্যান্সার। হ্যাঁ হ্যাঁ ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সারে যে আমাদের যে শ্বেতকণিকা বেড়ে যায়, শ্বেতকণিকা বেড়ে গেলে তো বুঝতে পারছো কি কি সমস্যা। যত রক্ত কণিকা থাকবে না, ওটাকে ভক্ষণ করবে, আবার হচ্ছে অণুচক্রিকার পরিমাণও কমে যাবে। মানে শ্বেতকণিকা যেটা হয়, শ্বেতকণিকা বেড়ে গেলে মানে ক্যান্সারের যে সমস্যাটা হয়, শ্বেতকণিকা যখন বেড়ে যায় তখন হচ্ছে যে শ্বেতকণিকা অস্থিমাত্রা থেকে যখন বেশি তৈরি হয় তখন কিন্তু সব উপাদান সব পুষ্টি ওই শ্বেতকণিকা তৈরিতে ব্যবহার হয়ে গেল, কিন্তু এরা অপরিপক্ক শ্বেতকণিকা, মানে যেহেতু 4টা কার্বন হয়, একটা কোষ থেকে 4টা হয়, অপরিপক্ক শ্বেতকণিকা, এরা কোনো কাজ করতে পারে না, জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারে না, এদিকে লোহিত কণিকা তখন অটোমেটিকলি কমে যায়। তাহলে লোহিত কণিকা কম, শ্বেতকণিকা বেশি, এবং এই শ্বেতকণিকা তো জীবাণুর বিরুদ্ধে লড়াই করবে না, তখন কি হবে, সব ধরনের জীবাণু তারা অ্যাটাক করবে, এমনকি আমাদের উপকারী যে ব্যাকটেরিয়া আছে, এই উপকারী ব্যাকটেরিয়া তখন দেখবে যে এই প্রতিরক্ষা ব্যবস্থা তো নড়বড়ে, এতদিন তো আমি এর কোনো ক্ষতি করিনি, এখন সুযোগ পাইছি, বলে না যে হাতি যদি কাদায় পড়ে চামচিকাও লাথি মারে, তখন উপকারী ব্যাকটেরিয়াও শরীরের এগেনস্টে চলে যায়, দিয়ে তখন মানুষ মারা যায়, মানে সব অর্গান নষ্ট হয়। প্লাটিনাম মানে ও যে প্লাটিনাম ধাতু, প্লাটিনাম ধাতু প্লাটিনাম না প্লেটলেট, ও প্লাটিনাম তো থাকবে, মানে থাকবে তো। আমার একটা ফ্রেন্ডের বোন মারা গেছে, এই রক্তে হচ্ছে মানে 10,000 না এরকম ও কমে যায়, যদি কমে যায় তো মারা যাবে। প্লেটলেট প্লেটলেট না প্লাটিনাম, সেটা প্লাটিনাম হবে না, প্লেটলেট হবে, বা হচ্ছে প্লাটিলেটও বলা হয় অনেক সময়, মানে এখানে প্লেটলেটকে প্লাটিলেট বলা অনেক সময়, প্লাটিনাম বলছে, প্লাটিনাম না, হ্যাঁ হ্যাঁ প্লাটিলেট হবে কিন্তু প্লাটিনাম হবে। আচ্ছা, তাহলে দেখো যে স্বাভাবিক মাত্রা এটা এরকম বেশি থাকা যাবে না, প্রতিদিন আমাদের 20,000 কোটি অণুচক্রিকা উৎপন্ন হয়, চিন্তা করা যায়, প্রতিদিন এই পরিমাণ উৎপন্ন হয়, এদের জীবনকাল 5 থেকে 9 দিন, এর মধ্যে এরা ধ্বংস হয়ে যায়, যকৃত প্লীহায় ম্যাক্রোফেজের মাধ্যমে এদের ধ্বংসপ্রাপ্তি ঘটে। এই পর্যন্ত এমসিকিউ, এগুলো কোনোটা সৃজনশীল না, তবে শ্বেতকণিকার প্রকারভেদগুলো সৃজনশীল হিসেবে আসছে অবশ্য। শ্বেতকণিকার প্রকারভেদ না, দানাদার অদানাদার, এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসছে, অণুচক্রিকা সৃজনশীল হিসেবে আসেনি। অণুচক্রিকার কাজের মধ্যে কিছু বিষয় দেখো, যে অস্থায়ী প্লাটলেট প্লাক সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করে, প্লাক মানে সিপি বোঝায়, প্লাক মানে সিপি, মানে ধরো এটা একটা তো নালী, যদি এটা কেটে যায়, এখানে কেটে গেল, তাহলে তো অণুচক্রিকাগুলাই তো এক পর্যায়ে কি করে, এখানে রক্ত জমাট বাঁধার কাজটা করে, তো এখানে জাল তৈরি করে, এটা আমরা আলোচনা করবো, ফাইবিং দিয়ে একটা জাল তৈরি করে ফেলে, এখানে যখন অনেক জালের মতো গঠন হয় তখন রক্তকণিকাগুলো বের হতে পারে না, তখন এই অবস্থাকে প্লাক বলা হয়, সিপির মতো, সিপির মতো ওখানে বসে গেছে, আর ওখান থেকে কিছু বের হবে না, ওটাই বলছে প্লাক, এটা অস্থায়ী, পরে এটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে বলছে রক্ত জমাট ত্বরান্বিত করতে বিভিন্ন ক্লটিং, ক্লট মানে হলো জমাট বাঁধা, এটা জার্মান শব্দ ক্লট মানে হলো জমাট বাঁধা, জার্মান শব্দ ক্লট মানে জমাট বাঁধা, এটা একটা জার্মান শব্দ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ যেগুলো 4, 5, তারপর হচ্ছে 6, 7, 8, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলা এমসিকিউ হিসেবে আসে আর কি, না সিকিউ আসে না।
সিকিউ বলতে যে রক্তের যে কাজ, হ্যাঁ, রক্তের কাজের মধ্যে তখন এগুলোর তো বর্ণনা দিতেই হয়। কিছু লোহিতকণিকার বর্ণনা, কিছু শ্বেতকণিকা, কিছু অনুচক্রিকা, এইভাবে আসে। শুধু অনুচক্রিকা এইভাবে আসে। আচ্ছা, তাহলে এখানে কিছু বিষয় আছে, যেমন দেখো যে অনুচক্রিকা গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে কেন, মানে গ্রোথ ফ্যাক্টর কত নম্বর পয়েন্ট, এটা 6 নম্বর, যেগুলো আর কি তোমাদের সমস্যা হতে পারে। গ্রোথ ফ্যাক্টর কেন ক্ষরণ এটা করে? আমাদের হচ্ছে বৃদ্ধির জন্য হ্যাঁ, দায়ী। এই জায়গাতে তো কেটে গেছে, তাই না? তাহলে এইখানে গ্রোথ ফ্যাক্টর, একটা অনুচক্রিকা এখানে যখন বসে তখন এর ভিতর থেকে গ্রোথ ফ্যাক্টর মানে কি বৃদ্ধি উপাদান বের হয়। ওই বৃদ্ধি উপাদান এইখানে যে কোষগুলো আছে এই কোষগুলো উদ্দীপ্ত করে তখন উদ্দীপ্ত হবে। তখন ওটা মানে হচ্ছে জমাট বাঁধা না, ওটা ওই ক্ষতকে সারাতে সাহায্য করে। ক্ষতকে সারাতে সাহায্য করে মানে কি ওখানকার কোষ বিভাজন হয়, মানে গ্রোথ ফ্যাক্টর ওখানকার কোষকে বলে যে তুমি হলো বিভাজন শুরু করো, করে এটা আবার আগের মতো করে দাও। তাহলে ও শুধু রক্ত জমাটি বাঁধায় না, ও গ্রোথ ফ্যাক্টর তৈরি করে আমাদের কোষ বিভাজনকেও ত্বরান্বিত করে। এটা হলো গ্রোথ ফ্যাক্টরের কাজ। আর সেরোটোনিন নামক রাসায়নিকক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচন করে। মনে রাখবা সেরোটোনিনে লেখা আছে দন্তেশ, আর সংকোচন মানে হলো দন্তেশ, তাই না? সেরোটোনিন মনে রাখবা, সেরোটোনিনের কাজ কি? এই যে এখানে কি দন্তেশ আছে না, সংকোচন। তাহলে এটা দিয়ে মনে রাখবা সেরোটোনিন মানে হলো সংকোচন, সেরোটোনিন মানে কি সংকোচন। তাহলে যেই জায়গায় কেটে গেছে, আচ্ছা কাটা জায়গাটা যদি আমি চেপে দিই তাহলে অটোমেটিকলি রক্ত প্রবাহ ওখানে কমে যাবে, আর রক্ত কমে গেলে রক্তপাতও সাময়িকভাবে কমে যাবে, তাই না? বেশি রক্ত বের হবে না, কারণ রক্ত জমাট বাঁধতে তো সময় লাগে। তো তার আগে সবার আগে সে কি করবে, ওই জায়গাটা সংকুচিত করবে। আমাদের ব্যথা হওয়ার এটাও একটা কারণ, ওই জায়গাটা সংকুচিত করলে রক্ত জোরে জোরে চলে, ফোর্স বেড়ে যায়, হ্যাঁ, তখন রক্ত বের হতে পারে না, কিন্তু চাপ সৃষ্টি হয়, এতেও কিন্তু আমাদের ব্যথা সৃষ্টি হয়, ব্যথা লাগে আর কি। হ্যাঁ, এছাড়াও আমাদের কোষগুলো ড্যামেজ হয়ে গেলে কোষের ভিতর থেকে ইন্টারকিউলিন, সাইটোকাইনিনস নামক কিছু রাসায়নিক পদার্থ, ইন্টারকিউলিন, সাইটোকাইনিনস নামক রাসায়নিক পদার্থ বের হয়। হ্যাঁ, যে কোষগুলো ভেঙে যায়, মানে কেটে যায়। ধরো হাত কেটে গেল না, এখানে কোষ কেটে যাবে না, তো কোষ কেটে গেছে, ওর মধ্যে যে রাসায়নিক উপাদান বের হয়, ওই রাসায়নিক উপাদান কি করে, আমাদের যে এখানে যে নিউরনের ডেনড্রাইট আছে না, ওই ডেনড্রাইটের টাচ লাগলেই তখন ডেনড্রাইট ওই উদ্দীপনা ব্রেনে নিয়ে যায়। বুঝতে পারছো? তখন মানে ব্রেন বুঝাই আমাদেরকে তোমার ওখানে কিছু হয়েছে, তুমি ব্যবস্থা নাও। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। বুঝতে পারছো? অনুচক্রিকা কিন্তু ব্যথা কমাতেও বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান ক্ষরণ করে, তখন ব্যথা স্বাভাবিকভাবে কমে যায়। মানে যতটা প্রথমে কেটে গেলে যেরকম ব্যথা করে, পরে আস্তে আস্তে কমে যায় না, এই কাজটা অনুচক্রিকা করতে পারে। আর না বোঝার কিছু নাই। এখন রক্তকণিকা গুলোকে আমরা রক্তকোষ বলা হয় না কেন, ওটা ক্ষয়ের জন্য পড়ে রাখা ভালো। তো রক্তকণিকাকে রক্তকোষ বলা হয় না, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এরা কোষ বিভাজন করতে পারে না, তাই কি না? তারপর হলো কোষ সাধারণত টিস্যু গঠন করে, মানে এক জায়গায় দলা পাকিয়ে কিছু একটা জীবদেহ গঠন করে, এটা হলো কোষের বৈশিষ্ট্য। কিন্তু এখানে আমাদের কোষ কি করছে, ভ্রাম্যমান, সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে, তাহলে এটাও কোষের সাথে মিলছে না। আবার কোষ নিজে নিজে বিভাজিত হতে পারে, তাই কিনা, সেটাও দেখা যাচ্ছে সে করতে পারছে না, সবগুলা কণিকা তো এটা করতে পারে না, তাই না? তো এই কারণে এদেরকে আমরা কোষ বলি না। আরেকটা কারণ কি, যে কোষীয় অঙ্গাণু, কোষের মধ্যে যত কোষীয় অঙ্গাণু আছে এদের এত কোষীয় অঙ্গাণু থাকে না, তাহলে এইসব কারণে আমরা এদেরকে রক্তকোষ বলি না, রক্তকণিকা। এই তিনটা পয়েন্ট দেখলে, হ্যাঁ, ক্ষয়ের জন্য। এই চারটা কিন্তু আগে যা পড়ছো তাই, এই চারটা এমসিকিউর জন্য পড়তে হবে, আগে যা পড়ছো সেটাই। এবার দেখো রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন আগেই বললাম তোমাদের। হ্যাঁ, পার্থক্যটা ক্ষয়ের জন্য। এখানে যে পার্থক্যগুলো ক্ষয়ের জন্য পড়বা, তবে এমসিকিউর জন্য বেশি আসে। হ্যাঁ, এখানে তিনটা পার্থক্য আছে। হ্যাঁ, পুরো পেজটা এমসিকিউ। আর এখানে তো আগের দিকে পড়ছোই, মানে এই চারটা, ওইটা এখানে পড়লে আগেরটা হয়ে যাবে আবার, তাই না? আচ্ছা, এখন দেখো যে রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিং বলে আরেকটা নাম আছে, এটা সেটা হলো কোয়াগুলোটিন বলা হয়।
কোয়াগুলেশন বলা হয়। কোয়াগুলেশন মানেও কিন্তু রক্ত ওই যে কেন বলা হয় যে সেন্ট্রিফিউজ করলে যে আলাদা হয় এই কারণে? হ্যাঁ, সেন্ট্রিফিউজ করলে তখন আলাদা হয়ে রক্ত কণিকাগুলো এক জায়গায় হ্যাঁ জমে যায়। কোয়াগুলেশন মানেও হলো রক্ত জমার কথা। হ্যাঁ, তাহলে রক্ত জমার কথা স্যার কোয়াগুলেশনের তো একটা প্রক্রিয়া রক্ত হ্যাঁ, থেকে না কোয়াগুলেশন মানে হলো জমার কথাই বুঝাই। হ্যাঁ, রক্ত জমার কথা হচ্ছে, ঠিক আছে। এটা নাউন হিসেবে বলা হচ্ছে। এই যে শন আছে না, না ওই নাউন যে হিসেবে। কেলসিতে পড়েছে কোয়াগুলেশন তো ওখানে ছিল আচ্ছা। যে হ্যাঁ। রক্তে কোয়াগুলেশন ঘটে। ও রক্তের কোয়াগুলেশন হতে যখন তুমি টেস্ট টিউবে নিবা তখন হচ্ছে যে এটাকে সেন্ট্রিফিউজ করলে তখন কোয়াগুলেশন ঘটে, মানে জমাট বেঁধে যায়। তো ওইখান থেকে ওটা যেমন জমাট বাঁধা, এখানে তো ওরকমই ঘটনা ঘটছে, রক্ত জমাট বেঁধে যাচ্ছে না, ওই জন্য এর নাম কোয়াগুলেশনও বলা হয়। মানে ব্লাড ক্লটিংও বলা যায়, কোয়াগুলেশনও বলা যায়, কারণ আমাদের কেটে গেলেও তো ওখানে একই কাহিনী হয়। তুমি টেস্ট টিউবে যে কাহিনীটা ঘটছে সেটা কিন্তু আমাদের হাতে কেটে গেলে ওখানেও তো রক্ত জমাট বেঁধে যাবে। এই অর্থে কোয়াগুলেশনও বলা হয় রক্ত জমাট বাঁধা। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন হলো এটা মনে রাখতে হবে 13টা ফ্যাক্টর আমাদের রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে 13টা ফ্যাক্টর দায়ী। তো এর মধ্যে প্রধান 4টা ফ্যাক্টর মুখস্থ রাখতে হবে। প্রধান 4টা ফ্যাক্টর, প্রথম 4টা পরীক্ষায় প্রথম 4টে আসে। প্রথমে থর্মোপ্লাস্ট এটা অবশ্য তোমার অনেক কমন একটা ছন্দ। এটা অবশ্য মানে আমার বানানো ছন্দ না, অনেক কমন একটা ছন্দ, যেটা অনেক গাইডে আর কি দেখা যায় যে অনেক আগে থেকে এটা হয়ে আসে। আমাদের সময় থেকে, আমাদের সময় এই ছন্দটা ছিল। হ্যাঁ, মানে আমার বানানো না, এটা আমাদের সময় থেকে এই ছন্দটা আসছে। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, বুঝতে পারছো? সেটা কি? ফুল পরে টুক করে, ফুল পরে টুক করে, ফুল পরে টুক করে। তো তাহলে দেখো ফুলে কি হয়? হ্যাঁ, হাইড্রোজেন বা কৃত্রিম বলা হয়। তাহলে ফুল হলো জ্ঞান, তারপরে হলো প্রথম বিন্দু, আর টকে হলো টিস্যু থার্মোপ্লাস্টিন। আসলে পুরা ফুল নাম হলো টিস্যু থার্মোপ্লাস্টিন। পুরো নাম দেওয়াটাই উচিত, এটা সংক্ষিপ্ত নাম থার্মোপ্লাস্টিন, কিন্তু এটার আসল নাম হলো টিস্যু থার্মোপ্লাস্টিন। কতে ক্যালসিয়াম আয়ন, কতে ক্যালসিয়াম আয়ন। তাহলে ফুল পরে টুক করে, এই ছন্দের মাধ্যমে এই 4টে ইউনিটে মনে রাখা যাবে। ফুল পরে টুক করে। আচ্ছা, এছাড়া তোমার হচ্ছে এমসিকিউর জন্য আর 2টা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 8 আর 9। এমসিকিউর জন্য 8 আর 9 মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে 13 নম্বরটা। আচ্ছা, একের সাথে 13-র একটা মিল আছে। এক হলো ফাইব্রিনোজেন, মানে ফাইব্রিন মানে রক্ত জালক তৈরি, না রক্ত জালক তো না, ক্ষত স্থানে জাল তৈরি করে। ফাইব্রিন তো একটা সুতার মতো, তাই না? তো ওই সুতা যে তৈরি করে, 13 নম্বরের কাজ হলো ওই সুতাগুলোকে মজবুত করা, ওই সুতোগুলাকে শক্তিশালী করা। এটা হলো 13 নম্বরের কাজ। একের সাথে 13-র একটা সম্পর্ক আছে, এই জন্য 13 নম্বরটাও এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে 4টা হলো ক্ষয়ের জন্য আসে, অনেক সময় প্রধান 4টির নাম লিখো। আর এছাড়া 8 আর 9 লাগবে, 8 আর 9 এটা এমসিকিউর জন্য আসে। আর লাস্টের হলো 13, এটুকু। এরপরে দেখো রক্ততঞ্চন পদ্ধতি, এখানে একটা আছে হিমাস্টোসিস, হিমোস্টাসিস কাকে বলে? হ্যাঁ, এর আগে তো বলেছি আর কি। এই তাহলে রক্ত হচ্ছে স্থির রাখা বা ধ্রুব রাখা। এই যে ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে কোনো উপায়ে রক্তপাত মন্থর ও বন্ধের প্রক্রিয়াকে হিমাস্টোসিস বলে, মানে স্বাভাবিক করা, তাই না? রক্ত যে পড়ে যাচ্ছে সেটাকে বন্ধ করে একটা স্থির অবস্থা রাখা, মানে স্বাভাবিক করে ফেলা, এইটাই হলো হিমোস্টাসিস। আজকে রক্ত জমাট বাঁধার কৌশলটা শেষ করা যাবে না, এটা কি আগামী দিনের পরীক্ষাও আছে। হ্যাঁ, আগামী দিনের পরীক্ষা। হ্যাঁ, না যদি মনে করো যে আগামী দিন সিলেক্ট দিবা, পরীক্ষাটা ছুটির পরে দিবা, সেটাও করতে পারো তোমাদের ইচ্ছা। হ্যাঁ,
তাই হ্যাঁ তখন তাহলে আরো ভালো করে বলে যাবো শুরু করে পড়া তাই হ্যাঁ মানে ভুলে যাবো ওটা তো এমসি শুক্রবার দিবা হ্যাঁ তাহলে লাস্টে ক্লাস করতে পারবো আচ্ছা তাহলে লাস্টের দিনও ক্লাসই হবে বুধবারে না বৃহস্পতিবারে ক্লাসই হবে তাহলে আগামী দিন হচ্ছে আগামী দিন হলো পরীক্ষা তাহলে লাস্টে আরেকদিন ক্লাস হবে ছুটির পরে আজকে একটু বলে দিই শোনো ছুটি শেষ হলো 5 তারিখ পর্যন্ত ছুটি শেষ তোমাদের হলো রবিবার 6 তারিখ হচ্ছে রবিবার 6 তারিখে খুলবে হ্যাঁ রবিবার 6 তারিখে কলেজও খুলবে তাই না তো এই জন্য রবিবার 6 তারিখে খুলবে তাহলে তোমাদের অনুরোধে এমসিকিউ পরীক্ষাটা রবিবারে 6 তারিখে হবে আর মঙ্গলবার থেকে আবার ক্লাস হবে আর এর মধ্যে আরেকটা ক্লাস হবে সেটা হলো বৃহস্পতিবারে আরেকটা ক্লাস হবে তাই তো আচ্ছা তাহলে এই পর্যন্ত শেষ করছি কেমন তো